হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব 2008 সালে মুক্তি পাওয়া অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা আয়রন ম্যান, যার আইএমডিবি রেটিং 7.9। রিলিজ অর্ডার অনুযায়ী এটা মার্ভেলের প্রথম সিনেমা হলেও ক্যাপ্টেন মার্ভেলের পর থেকেই এই গল্পটা শুরু হয়। তো আমাদের আজকের গল্পটা হলো আমেরিকার সবচেয়ে বড় ওয়েপেন ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক টনি স্টার্কের। টনি ছোটবেলা থেকেই খুবই বুদ্ধিমান ছিল। মাত্র 4 বছর বয়সেই ও একা একা একটা সার্কিট বোর্ড তৈরি করে, আর মাত্র 17 বছর বয়সে এই পৃথিবীর সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি এমআইটি থেকে রোবোটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে। নিজের এই অসাধারণ বুদ্ধির জন্য টনি মাঝে মাঝে বিভিন্ন নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করত। টনির বাবার নাম হলো মিস্টার হাওয়ার্ড স্টার্ক, যাকে এর আগে আমরা ক্যাপ্টেন আমেরিকার গল্পে দেখেছিলাম। টনির বাবাও বিভিন্ন নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করতে খুবই পছন্দ করতেন। বহু বছর আগে থেকেই উনি আমেরিকার সেনাবাহিনীর কাছে বিভিন্ন আধুনিক অস্ত্র সাপ্লাই করতেন, আর ওনার এই অস্ত্র তৈরির কোম্পানির নাম ছিল স্টার্ক ইন্ডাস্ট্রিজ, যেটা আমেরিকা এমনকি পুরো পৃথিবীর মধ্যেই সবচেয়ে বড় অস্ত্র তৈরির কোম্পানির মধ্যে থেকে একটা ছিল। এইভাবে সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু টনির যখন 17 বছর বয়স, তখন ওর বাবা আর মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর টনির বাবার বন্ধু আর এই কোম্পানির পার্টনার মিস্টার ওবাইডান স্টেন কিছু বছরের জন্য এই কোম্পানির দায়িত্ব সামলান। কিন্তু এর কিছু বছর পর, মাত্র 21 বছর বয়সেই টনি নিজের বাবার কোম্পানি সামলানোর দায়িত্ব নিয়ে নেয়। কোম্পানিতে জয়েন করার পর থেকেই টনি নিজের দেশের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য স্যাটেলাইট আর রোবোটিক্স টেকনোলজি দিয়ে বিভিন্ন রকম আধুনিক হাতিয়ার তৈরি করতে শুরু করে। এই রকম আধুনিক হাতিয়ার এর আগে পৃথিবীতে কেউই তৈরি করতে পারেনি, আর এই কাজের জন্যই টনিকে সেনাবাহিনীর তরফ থেকে একটা বিশাল বড় অনুষ্ঠানে বেস্ট ওয়েপেন ম্যানুফ্যাকচারারের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু দেখা যায় এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য টনির একটা ফোঁটা আগ্রহ ছিল না। এই অনুষ্ঠান চলাকালীন ও পাশের একটা ক্যাসিনোতে বসে কিছু অচেনা লোকের সাথে জুয়া খেলছিল। সেজন্য এখন টনির কোম্পানির পার্টনার মিস্টার ওবাইডান স্টেন ওর তরফ থেকে এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করেন। আসলে নিজের ব্যক্তিগত জীবনে টনি খুবই বেপরোয়া ছিল। ও কোনো জিনিসকেই খুব একটা বেশি গুরুত্ব দিত না। ওর কাছে প্রচুর পরিমাণ টাকা ছিল, আর নিজের বাবার তৈরি অত বড় কোম্পানি আর নিজের সমস্ত মহান আবিষ্কারের জন্য অনেক অল্প বয়সেই ও পুরো দেশ জুড়ে খুবই বিখ্যাত হয়ে গেছিল। সেজন্যই ওর মন যেটা চাইতো ও সবসময় সেটাই করত। কিছুক্ষণ পরে ওই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে টনির একজন বন্ধু, যার নাম জেমস রুড, সে টনিকে ওর অ্যাওয়ার্ডটা এনে দেয়। কিন্তু টনি সেই অ্যাওয়ার্ডটাকে না নিয়ে সেটাকে ওই ক্যাসিনোর মধ্যেই একটা অচেনা লোকের হাতে দিয়ে দেয়। রাস্তায় আসার পথে ক্রিস্টিন এভারহার্ট নামের একজন মহিলা সাংবাদিকের সঙ্গে ওর দেখা হয়। ক্রিস্টিন ওকে প্রশ্ন করে, আপনার তৈরি অস্ত্রের জন্য যে এত নিরীহ মানুষ মারা যায়, তাতে আপনার একটুও খারাপ লাগে না? এখন টনি ওই সাংবাদিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর ওকে পটিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। ক্যালিফোর্নিয়ার ম্যালিবুর একদম সমুদ্রের ধারেই টনির একটা বিশাল বড় বাড়ি ছিল। এখানে ওর পরিবার বলতে ছিল ওর পার্সোনাল সেক্রেটারি মিস পেপার পটস, ওর ড্রাইভার হ্যাপি, আর ওর নিজের তৈরি কম্পিউটার জারভেস। জারভেস ছিল একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে পুরোপুরি মানুষের মতনই টনির সঙ্গে কথা বলতে পারত, আর টনিকে ওর বেশিরভাগ কাজে সাহায্য করত। এবার পরের দিন সকালে মিস পেপার টনিকে মনে করিয়ে দেয় ওদের কোম্পানির খুবই বড় একটা চুক্তির জন্য টনিকে এখনই আফগানিস্তানে যেতে হবে, আর সেখানে যাওয়ার জন্য ওর পার্সোনাল প্লেন এয়ারপোর্টে অপেক্ষা করছে। যেটা শুনে টনি তাড়াতাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে ওর বন্ধু জেমস আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল। জেমস ছিল আমেরিকার সেনাবাহিনীর খুবই উচ্চপদস্থ একজন অফিসার। এখন ও টনির সুরক্ষার জন্যই ওর সাথে আফগানিস্তান যাচ্ছিল, কারণ আজকে টনি আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে বহু কোটি টাকা মূল্যের খুবই আধুনিক আর উন্নত অস্ত্র বিক্রির চুক্তি করবে। এবার কিছুক্ষণের মধ্যেই টনি আর তার বন্ধু আফগানিস্তান পৌঁছে যায়। সেখানে টনি ওই দেশের সেনাবাহিনীর সামনে নিজের তৈরি নতুন মিসাইলের একটা নমুনা দেখায়। এই মিসাইলটার নাম ছিল জেরিকো মিসাইল। এটা এতটাই শক্তিশালী ছিল যে এই ছোট্ট একটা মিসাইলের সাহায্যে একটা বিশাল বড় পাহাড়কে নিমেষের মধ্যেই ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। এখন আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে নিজের নতুন অস্ত্রের চুক্তি করার পর টনি বেশ কিছু সেনাবাহিনীর সাথে ওখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু মাঝ রাস্তায় একটা ফাঁকা জায়গায় বেশ কিছু জঙ্গি বোম, মিসাইল আর বন্দুকের সাহায্যে ওদের উপরে আক্রমণ করে। এই ঘটনায় টনির সাথে থাকা বাকি সমস্ত সৈনিকরা নিমেষের মধ্যেই মারা যায়, যেটা দেখে ও তাড়াতাড়ি করে ওই গাড়ির থেকে বেরিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ওর পাশে একটা মিসাইল এসে পড়ে, যেটার উপরে স্টার্ক ইন্ডাস্ট্রিজ লেখা ছিল, যার মানে হলো এটা টনির নিজের কোম্পানির তৈরি মিসাইল ছিল। যেটা দেখে টনি একটু অবাক হয়ে ভাবতে থাকে, ওর তৈরি মিসাইল এই জঙ্গিদের কাছে এলো কিভাবে। এখানে ও কিছু বুঝে ওঠার আগেই ওই মিসাইলটা ফেটে ওখানে একটা বিস্ফোরণ ঘটে,
যার ফলে ও খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। এখন এই মিসাইলের আঘাতে শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরোনোর কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই ও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ওর জ্ঞান ফেরে তখন ও নিজেকে একটা অন্ধকার গুহার মধ্যে দেখতে পায়। দেখা যায় ওর শরীরের অনেক জায়গায় ব্যান্ডেজ করা আছে, আর পাশে একটা ব্যাটারির থেকে তার বের করে ওর শরীরে বুকের মধ্যে লাগানো আছে। এখন এটা দেখে টনি খুবই অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি করে ওই তারটাকে নিজের বুকের থেকে খোলার চেষ্টা করে। তখনই ওই অন্ধকার গুহার মধ্যে থেকে একটা লোক টনিকে এই কাজটা করতে বারণ করেন। এই লোকটার নাম ছিল ইয়েনসেন, আর এনাকেও ওই জঙ্গিরা টনির মতন বন্দি বানিয়ে রেখেছিল। ইয়েনসেন বলে, ওই মিসাইলটা বিস্ফোরণ ঘটার পর তোমার বুকের মধ্যে ওই মিসাইলের অনেকগুলো ছোট ছোট টুকরো ঢুকে গেছে। আমি অপারেশন করে অনেকগুলো টুকরোই বার করে দিয়েছি, কিন্তু এখনো তোমার বুকের মধ্যে অনেকগুলো টুকরো আটকে আছে, যেগুলোকে আমার পক্ষে বের করা কোনোভাবেই সম্ভব না। সেজন্যই আমি এই ব্যাটারির সাহায্যে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করে সেটাকে তোমার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাতে আমার তৈরি এই চুম্বকের সাহায্যে তোমার শরীরের ভিতরে থাকা ওই লোহার টুকরোগুলো একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে। কিন্তু এটাকে তোমার শরীর থেকে বের করে আনলে কিছুক্ষণের মধ্যেই ওই লোহার টুকরোগুলো তোমার হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে তোমাকে মেরে ফেলবে। এবার এরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই যে জঙ্গিগুলো ওদেরকে আটকে রেখেছে তারা ওখানে চলে আসে। আর ওই জঙ্গিদের মধ্যে থেকে একজন টনিকে বলে, কিছুক্ষণ আগে ও আফগানিস্তানের সেনাবাহিনীকে যে জেরিকো মিসাইলের নমুনা দেখিয়েছে, এখন টনিকে এই জঙ্গিদের জন্য সেই মিসাইল তৈরি করতে হবে। কিন্তু টনি কোনোভাবেই এই কাজটা করতে রাজি হচ্ছিল না। সেজন্য ওই জঙ্গিরা ওকে প্রচন্ড মারধর করতে শুরু করে। এরপর ওরা টনিকে ওই অন্ধকার গুহা থেকে বাইরে নিয়ে আসে। দেখা যায় ওটা চারিদিকে পাহাড়ে ঘেরা খুবই প্রত্যন্ত একটা এলাকা ছিল। এখন টনি খেয়াল করে ওই জঙ্গিদের কাছে প্রচুর আধুনিক মিসাইল আর অস্ত্র ছিল, যার সবকটাই টনির নিজের কোম্পানিতে তৈরি করা ছিল। এটা দেখে ও কোনোভাবেই বুঝতে পারছিল না ওর কোম্পানির তৈরি অস্ত্র এই জঙ্গিদের কাছে এলো কিভাবে। এখন ওই জঙ্গিরা আবার টনিকে বলে, ওই মিসাইলটা তৈরি করতে তোমার যা যা জিনিসের প্রয়োজন তার সবকিছুই আমরা তোমাকে দেব, আর আমাদের এই কাজটা করে দিলেই আমরা তোমাকে এখান থেকে যেতে দেব। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে টনি এদের শর্তে রাজি হয়ে যায়। এখন ও সেই জঙ্গিদের কাছ থেকে নিজের প্রয়োজনের সমস্ত জিনিসপত্র নিয়ে ডক্টর ইয়ানসাং এর সাথে সেই মিসাইল তৈরির কাজ শুরু করে দেয়। আর এরা দুজন যখন এই কাজ করছিল, তখন জঙ্গিরা বাইরে থেকে সিকিউরিটি ক্যামেরার সাহায্যে প্রতি মুহূর্তেই এদের উপরে নজর রাখছিল। সবাই মনে করেছিল টনি হয়তো ওদের জন্য নতুন মিসাইল বানাচ্ছে, কিন্তু দেখা যায় টনি সবার নজরের আড়ালে এখান থেকে পালানোর প্ল্যান করছিল। সবার আগে ওখানে থাকা জিনিসপত্রের সাহায্যে ও নিজের জন্য একটা আর্ক রিঅ্যাক্টর তৈরি করার চেষ্টা করে। এক কথায় বলতে গেলে এই আর্ক রিঅ্যাক্টর হলো খুবই শক্তিশালী একটা ব্যাটারি। এই ছোট্ট একটা জিনিসের সাহায্যেই প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করা যায়, কিন্তু এটাকে তৈরি করা একদমই সহজ ব্যাপার ছিল না। বহু বছর আগে টনির বাবা এই আর্ক রিঅ্যাক্টর আবিষ্কার করেছিলেন, কিন্তু সেটা আকারে আর আয়তনে অনেক বড় ছিল। এইরকম একটা বড় আর্ক রিঅ্যাক্টর দিয়ে টনির পুরো অফিসেই পাওয়ার সাপ্লাই করা হতো। এখন বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করে টনি নিজের বুদ্ধির সাহায্যে ওই বড় আর্ক রিঅ্যাক্টরের একটা ছোট্ট ভার্সন তৈরি করে ফেলে, আর তারপর সেটাকে সরাসরি নিজের বুকের মধ্যে বসিয়ে দেয়। এটা একটা ইলেকট্রোম্যাগনেটের কাজ করছিল, যার ফলে ওর শরীরের মধ্যে থাকা সেই ছোট ছোট লোহার টুকরোগুলো ওর কোনো ক্ষতি করতে পারছিল না। এরপর টনি ডক্টর ইয়ানসাংকে কাগজের ওপরে আঁকা একটা গোপন ব্লুপ্রিন্ট দেখিয়ে নিজের আসল প্ল্যান জানায়। দেখা যায় ওই কাগজের ওপরে একটা লোহার স্যুটের ব্লুপ্রিন্ট আঁকা আছে। টনি বলে, একবার এই স্যুটটা তৈরি করতে পারলেই আমরা দুজন এখান থেকে সুরক্ষিতভাবে পালাতে পারবো। এই স্যুটের মধ্যে থাকলে বন্দুকের গুলি বা বোমের আঘাতে আমাদের কোনো ক্ষতি হবে না। এখানে টনির এত ভালো প্ল্যান দেখে ডক্টর ইয়ানসাং খুবই খুশি হন, আর উনিও এই কাজে টনিকে সাহায্য করতে শুরু করে দেন। এরপর আগামী বেশ কিছুদিন ধরে চেষ্টা করে এরা দুজন মিলে সেই স্যুটটা তৈরি করে ফেলে, কিন্তু এটাকে চালাতে গেলে অনেক শক্তির প্রয়োজন। তাই টনি ঠিক করে নেয় ও নিজের বুকে থাকা সেই আর্ক রিঅ্যাক্টরের সাহায্যে এই পুরো স্যুটটায় পাওয়ার সাপ্লাই করবে। এখন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর টনি ওই স্যুটটার সাহায্যে ডক্টর ইয়ানসাংকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় প্রথমবার এই স্যুটটাকে চালু করার জন্য অনেকটা সময় লাগছিল। এদিকে সেই জঙ্গিরা এই গুহার মধ্যে লাগানো ক্যামেরার সাহায্যে এদের সমস্ত কাজকর্ম দেখতে পাচ্ছিল। এখন এই স্যুটটা দেখার পর ওই জঙ্গিরা তাড়াতাড়ি করে এদেরকে মারার জন্য আসতে শুরু করে, কিন্তু তখনও এই স্যুটটা চালু করতে অনেকটা সময় লাগবে। তাই শেষ অবধি কোনো উপায় না দেখে ডক্টর ইয়ানসাং একটা বন্দুক হাতে নিয়ে একা একাই ওই জঙ্গিদেরকে আটকানোর জন্য এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই উনি সেই জঙ্গিদের গুলির আঘাতে মারা যান। আসলে ডক্টর ইয়ানসাং এই কাজটা করেছিলেন যাতে টনি নিজের স্যুটটা চালু করার জন্য একটু অতিরিক্ত সময় পেয়ে যায়। এখন ওই জঙ্গিরা আসার আগেই টনি নিজের স্যুটটাকে চালু করে ফেলে।
তারপর নিজের স্যুটের মধ্যে লাগানো বিভিন্ন অস্ত্র দিয়ে ওই জঙ্গিদেরকে মারতে মারতে সেই গুহার থেকে বাইরে বেরিয়ে আসে। গুহা থেকে বাইরে বেরোনোর পর ও নিজের স্যুটের আগুনের সাহায্যে আশেপাশের সমস্ত জিনিসকে আগুনে পুড়িয়ে দিচ্ছিল, যার ফলে আস্তে আস্তে ওখানে থাকা সমস্ত বোম আর মিসাইলগুলো ফাটতে শুরু করে। এখানে বড় বিস্ফোরণ ঘটার আগেই টনি নিজের স্যুটের সাহায্যে উঠতে উঠতে ওখান থেকে অনেক দূরে পালিয়ে আসে। এইভাবে বেশ কিছুটা আসার পর হঠাৎ ওর স্যুটটা খারাপ হয়ে সেটা মরুভূমির মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় টনি পুরোপুরি সুরক্ষিত থাকলেও ওর স্যুটটা ছোট ছোট টুকরো হয়ে বালির মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন টনি ওখান থেকে কোনো রকমে উঠে ওই মরুভূমির মধ্যে থেকে ছুটে পালাতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুটা আসার পর ও আর্মির একটা হেলিকপ্টার দেখতে পায়। এই হেলিকপ্টারের মধ্যে ওর বন্ধু জেমস আর বাকি বেশ কিছু সৈনিক ছিল। এরা প্রত্যেকে এই হেলিকপ্টারের সাহায্যে এখানে টনিকেই খোঁজার চেষ্টা করছিল। এরপর টনি সরাসরি ওখান থেকে নিজের দেশে ফিরে আসে। সেখানে এয়ারপোর্টের মধ্যেই ওর সেক্রেটারি মিস পেপার আর ওর ড্রাইভার হ্যাপি ওর জন্য অপেক্ষা করছিল। দেশে ফেরার পর টনি হসপিটালে গিয়ে নিজের চিকিৎসা না করিয়ে সরাসরি নিজের অফিসে গিয়ে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে। এখানে অফিসের মধ্যে টনিকে দেখে ওর কোম্পানির পার্টনার আর ওর বাবার বন্ধু মিস্টার ওবাইডান স্টেন খুবই খুশি হন। উনি আনন্দে টনিকে বুকে জড়িয়ে ধরেন। এরপর টনি সমস্ত সাংবাদিকদেরকে বলেন, আমার বাবা এই কোম্পানিটা তৈরি করেছিলেন আধুনিক অস্ত্র তৈরি করে আমাদের দেশকে বাইরের সমস্ত শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এখন সময় অনেকটাই বদলে গেছে। আগের দিন আমি নিজের কোম্পানির তৈরি অস্ত্রের আঘাতেই আমার চোখের সামনে আমার দেশের সৈনিকদেরকে মারা যেতে দেখেছি। এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি অস্ত্র দিয়ে কোনোভাবেই দেশের সেবা করা যায় না। খারাপ মানুষের কাছে পৌঁছালে এই অস্ত্রই আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই এখন আমি ঠিক করেছি আজকের পর থেকে আমাদের কোম্পানিতে কোনো রকম অস্ত্র তৈরি হবে না। আমি আমাদের কোম্পানির অস্ত্র তৈরির ডিপার্টমেন্টটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এই কথা শুনে ওখানে থাকা সমস্ত সাংবাদিক এমনকি টনির পার্টনার ওবাইডান প্রত্যেকেই খুবই অবাক হয়ে যান। এই অস্ত্র তৈরি করা বন্ধ করে দিলে ওদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। ওরা আর কোনোভাবেই বেশি টাকা উপার্জন করতে পারবে না। আর টনির পার্টনার ওবাইডান এমনটা কোনোভাবেই চাইছিলেন না। সেজন্য পরের দিন সকালেই উনি আবার টনির সাথে এই বিষয়ে কথা বলার জন্য পৌঁছে যান। তখন টনি বলে, আমার মনে হয় আমাদেরকে অস্ত্র তৈরি করা বন্ধ করে দিয়ে আর্ক রিঅ্যাক্টরের টেকনোলজির উপরে আরো নতুন করে কাজ করা উচিত। যেটা শুনে ওবাইডান বলে, আমরা তো লোকজনকে বোকা বানানোর জন্য আর্ক রিঅ্যাক্টরের গল্প তৈরি করেছিলাম। আসল পৃথিবীতে তো কোনোভাবেই আর্ক রিঅ্যাক্টর তৈরি করা সম্ভব না। যেটা শুনে টনি নিজের বুকের মধ্যে থাকা সেই ছোট্ট আর্ক রিঅ্যাক্টরটা দেখায়, যেটা দেখে ওবাইডান খুবই অবাক হয়ে যায়। কারণ বিগত বহু বছর ধরে টনির কোম্পানির অনেক বড় বড় বিজ্ঞানীরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু ওরা কখনোই এটা করে উঠতে পারেনি। অথচ মাত্র কয়েকদিনের ভিতরেই টনি ওই গুহার ভেতরেই এটাকে তৈরি করে ফেলেছিল। এখন সবকিছু দেখার পর ওবাইডান টনিকে বলে, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমাদের তৈরি অস্ত্রের জন্য আমাদের দেশের কোনো সৈনিকের ক্ষতি হবে না। এখন থেকে এই পুরো কোম্পানির দায়িত্ব আমি সামলাবো। তোমাকে আর এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করতে হবে না। এই ঘটনার কিছুদিন পর টনি নিজের জন্য একটা নতুন আর শক্তিশালী আর্ক রিঅ্যাক্টর তৈরি করে। আর এরপর ও নিজের সেক্রেটারি মিস পেপারকে দিয়ে নিজের বুকের সেই পুরনো রিঅ্যাক্টরটা খুলে সেখানে নতুন রিঅ্যাক্টরটা লাগিয়ে দেয়। এখন টনি নিজের এই পুরানো আর্ক রিঅ্যাক্টরটা ফেলে দিতে চাইছিল, কিন্তু মিস পেপার সেটাকে একটা জায়গায় যত্ন করে গুছিয়ে রেখে দেয়। এর কিছুদিন পর টনি নিজের জন্য আরো শক্তিশালী একটা নতুন স্যুট তৈরি করতে শুরু করে। সেদিন ওই গুহার মধ্যে ও যে স্যুটটা তৈরি করেছিল সেটার মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু এখন বেশ কিছুদিন চেষ্টা করার পর ও নিজের জন্য অনেক আধুনিক শক্তিশালী নিখুঁত একটা স্যুট তৈরি করে ফেলে। এরপর ও নিজের বুকে থাকা আর্ক রিঅ্যাক্টরের শক্তির সাহায্যে ওই স্যুটটাকে নিয়ে ওড়ার চেষ্টা করে। বেশ কিছুদিন চেষ্টা করার পর ও নিজের এই নতুন স্যুটটা নিয়ে খুব ভালোভাবেই উড়তে শিখে গেছিল। এখন এই নতুন স্যুটটা নিয়ে ও পুরো শহরের আকাশে উড়ে বেড়াতে শুরু করে। এই পুরো কাজটা করার সময় টনির কম্পিউটার জারভেস ওর উপরে প্রতি মুহূর্তেই নজর রাখছিল আর ওকে সাহায্য করছিল। এর বেশ কিছুক্ষণ পর টনি যখন নিজের বাড়ি ফিরে আসে তখন ও সেখানে নিজের জন্য একটা গিফট দেখতে পায়। এই গিফটটা ওকে দিয়েছিল মিস পেপার। দেখা যায় ওই গিফটের মধ্যে টনির তৈরি করা সেই পুরানো আর প্রথম আর্ক রিঅ্যাক্টরটা ছিল। এখন পেপার সেটাকে একটা কাঁচের বক্সের মধ্যে ভালো করে গুছিয়ে রেখেছিল, আর তার চারিপাশে লেখা ছিল, এটাই হলো প্রমাণ যে টনি স্টার্কের হৃদয় আছে। আর অন্যদিকে দেখা যায় আফগানিস্তানের সেই জঙ্গিরা মরুভূমির মধ্যে থেকে টনির তৈরি সেই প্রথম স্যুটের টুকরোগুলোকে খুঁজে বের করতে শুরু করেছে। আর তারপর সেই টুকরোগুলোকে এক জায়গায় করে আবার সেই স্যুটটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে। এদিকে একদিন সন্ধেবেলায় টনি টিভি নিউজ থেকে জানতে পারে ওবাইডা স্টেন ওদের কোম্পানির তরফ থেকে একটা বিশাল বড় পার্টির আয়োজন করেছে, যেখানে ওই শহরের সমস্ত বড় বড় মানুষকে ইনভাইট করা হয়েছে।
অথচ টনিকে এই পার্টি সম্পর্কে কিছুই জানানো হয়নি। সেজন্য ও একটু রেগে যায় আর তাড়াতাড়ি করে নিজের গাড়ি নিয়ে ওই পার্টিতে পৌঁছে যায়। এই পার্টির মধ্যে টনিকে দেখে ওবেডিয়া খুবই অবাক হয়ে যায়, কারণ যেহেতু টনিকে এই পার্টিতে ইনভাইট করা হয়নি তাই ওর তো এখানে আসার কথা না। এই পার্টির মধ্যে টনির সাথে ফিল কলসন নামে শিল্ডের একজন এজেন্টের পরিচয় হয়। কলসন বলে, আপনি আফগানিস্তানের জঙ্গিদের কাছ থেকে কিভাবে পালিয়ে এসেছিলেন সেই বিষয়টা জানার জন্য আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। যেটা শুনে টনি ওকে কিছুদিন পরে নিজের বাড়িতে আসতে বলে। এরপর টনি ওই পার্টির মধ্যেই মিস পেপারকে দেখতে পায়, আর এখানে ওরা দুজন নিজেদের মধ্যে ডান্স করে বেশ ভালো একটা সময় কাটায়। এই মুহূর্ত থেকে ওরা দুজনেই আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে এই পার্টির মধ্যে টনির সাথে ক্রিস্টিন এভারহার্ট নামের সেই সাংবাদিকের পরিচয় হয় যাকে আমরা এই সিনেমার শুরুতেই দেখেছিলাম। ক্রিস্টিন বলে, কিছুদিন আগে তুমি বলেছিলে তুমি অস্ত্র তৈরি করা বন্ধ করে দেবে, কিন্তু এখন তোমার কোম্পানির তৈরি অস্ত্র আফগানিস্তানের বিভিন্ন জঙ্গির কাছে দেখা যাচ্ছে। ওই জঙ্গিরা আফগানিস্তানের গুলমিরা নামের একটা গ্রামের ওপরে আক্রমণ করে সেটাকে পুরোপুরি দখল করে নিয়েছে, আর সেখানেই ওরা তোমার কোম্পানির তৈরি অস্ত্রগুলোকে টেস্ট করছে। এরপর ও টনিকে বেশ কিছু ছবি দেখায়। দেখা যায় সত্যি সত্যি ওই জঙ্গিদের কাছে টনির কোম্পানির তৈরি অনেকগুলো মিসাইল ছিল, যেগুলোকে ওরা সেই গ্রামের আশেপাশের বিভিন্ন জায়গায় টেস্ট করছিল। এসব কিছু দেখে টনি খুবই অবাক হয়ে যায়, কারণ ওর কোম্পানি তো সেনাবাহিনীর কাছে ছাড়া অন্য কারোর কাছেই অস্ত্র বিক্রি করে না। এখন ওর পুরোপুরিভাবে ওর পার্টনার ওবেডিয়ার ওপরে সন্দেহ হয়, কারণ টনির পরে ওবেডিয়ার কাছেই এই কোম্পানির সবচেয়ে বেশি ক্ষমতা আছে। এখন টনি খুবই রেগে গিয়ে এই বিষয়টা নিয়ে ওবেডিয়ার সাথে সরাসরি কথা বলে। তখন ওবেডিয়া বলে, হ্যাঁ, আমি এই কাজটা করেছি। আমি একজন ব্যবসায়ী, যে আমাকে টাকা দেবে আমি তার কাছেই অস্ত্র বিক্রি করব। এতে কারোর ক্ষতি হলো কিনা সেটা দেখার দায়িত্ব আমার না। এরপর ও বলে, বিগত বেশ কিছুদিন ধরে আমি ইচ্ছা করেই তোমাকে এই কোম্পানির বাইরে রেখেছিলাম, কারণ এই কোম্পানিটাকে আমি পুরোপুরি একাই সামলাতে চাই। এখন এই কথাগুলো শুনে টনি খুবই রেগে যায়। ওখান থেকে বাড়ি ফেরার পর ও টিভি নিউজে দেখতে পায় আফগানিস্তানের গুলমিরা নামের সেই গ্রামের অবস্থা এখন আরো খারাপ হয়ে গেছে। জঙ্গিরা এখন সেই পুরো গ্রামটাকেই দখল করে তার আশেপাশে নিজেদের বিভিন্ন নতুন নতুন অস্ত্র টেস্ট করছে, আর এজন্যই ওরা সমস্ত গ্রামবাসীকেই ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, আর কেউ না যেতে চাইলে তাদেরকে ওখানেই মেরে ফেলছে। আর এরা সেই সমস্ত জঙ্গি ছিল যারা কিছুদিন আগে টনিকেও বন্দি বানিয়ে রেখেছিল। এসব কিছু দেখে টনি মনে মনে খুবই রেগে যায়। ও ঠিক করে নেয় যেভাবেই হোক ওই জঙ্গিদেরকে মেরে ওই গ্রামবাসীদেরকে বাঁচাতে হবে। সেজন্যই এখন ও নিজের জন্য আরো বেশি শক্তিশালী একটা স্যুট তৈরি করে, যেটার মধ্যে অনেক আধুনিক অস্ত্র দেওয়া ছিল। এখন ও নিজের এই নতুন স্যুটের সাহায্যে উঠতে উঠতে আফগানিস্তানের গুলমিরা গ্রামে পৌঁছে যায়। দেখা যায় এই গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জঙ্গিরা ওই গ্রামের সমস্ত নিরীহ মানুষদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদেরকে মেরে ফেলছিল। কিন্তু এসব কিছুর মধ্যেই ওখানে টনি পৌঁছে যায়। এখন ওর নিজের নতুন স্যুটের মধ্যে থাকা সমস্ত আধুনিক অস্ত্র দিয়ে খুব সহজেই ওখানে থাকা সমস্ত জঙ্গিকে মেরে ফেলে। তারপর ওখানে থাকা ওই জঙ্গিদের সমস্ত মিসাইল আর অস্ত্রগুলোকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। এখন কিছুক্ষণের মধ্যেই এই খবরটা স্যাটেলাইটের সাহায্যে আমেরিকার এয়ারফোর্সের কাছে পৌঁছে যায়। এত বড় একটা বিস্ফোরণ দেখে ওরা খুবই ঘাবড়ে গেছিল। ওরা মনে করেছিল ওদের কোনো শত্রু দেশ কোনো আধুনিক হাতিয়ারের সাহায্যে এই কাজটা করেছে। এখন এই পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য ওখানে আমেরিকান এয়ারফোর্সের দুটো ফাইটার জেট পাঠানো হয়, আর কিছুক্ষণের মধ্যেই ওই ফাইটার জেট দুটো আকাশের মধ্যে টনিকে খুঁজেও বের করে। ওরা কেউই বুঝতে পারেনি এটার মধ্যে টনি আছে। সবাই মনে করেছিল এটা হয়তো শত্রু দেশের কোনো আধুনিক হাতিয়ার। সেজন্যই ওই ফাইটার জেট দুটো এখন টনির ওপরে আক্রমণ করতে শুরু করে। এখন টনি বহু কষ্ট করে ওদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এই জেট দুটোর সামনে থেকে পুরোপুরি পালিয়ে আসা একরকম ভাবে অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে টনি এখন কোনো উপায় না দেখে নিজের বন্ধু জেমসকে ফোন করে সাহায্য চায়। জেমস ছিল আমেরিকার এয়ারফোর্সের খুবই উচ্চপদস্থ একজন অফিসার, আর এখন ওর আদেশেই এই ফাইটার জেট দুটো টনির ওপরে আক্রমণ করছিল। এখন টনি ওকে কল করে বলে, তোমরা এখন যেটার ওপরে আক্রমণ করছো সেটার মধ্যে আমি নিজেই আছি। তুমি এখন নিজের এই প্লেন দুটোকে এখান থেকে সরিয়ে নাও, আমি পরে তোমাকে নিজের এই স্যুট সম্পর্কে সবকিছুই জানাবো। এখন জেমস ওই প্লেন দুটোকে ওখান থেকে সরিয়ে আনার আগেই টনির সাথে একটা প্লেনের খুব জোরে আঘাত লেগে সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় ওই পাইলটের কোনো ক্ষতি হয় না। এবার পরের দিন সকালে জেমস একটা প্রেস কনফারেন্সে সমস্ত সাংবাদিককে জানায়, আগের দিন ট্রেনিং চলাকালীন একটা দুর্ঘটনার ফলে আমাদের একটা প্লেন ধ্বংস হয়ে গেছে। জেমস এখানে মিথ্যে কথা বলেছিল যাতে টনির আসল সত্যিটা কেউ জানতে না পারে।
অন্যদিকে দেখা যায় ওবেডিয়া স্টেন এখন সেই জঙ্গিদের সঙ্গে দেখা করতে গেছিল যারা একটা সময় টনিকে বন্দি বানিয়ে রেখেছিল। এখান থেকে আমরা জানতে পারি ওবেডিয়া এই সমস্ত জঙ্গিদের কাছে নিজের কোম্পানির অনেক অস্ত্র বেআইনিভাবে বিক্রি করত, আর ওবেডিয়াই এই সমস্ত জঙ্গিদেরকে টাকা দিয়েছিল টনিকে বন্দি বানিয়ে ওকে মেরে ফেলার জন্য, যাতে টনি মারা যাওয়ার পর ও টনির পুরো কোম্পানির মালিক হয়ে যেতে পারে। কিন্তু এই জঙ্গিরা কিছু করার আগেই টনি নিজের তৈরি সেই প্রথম আয়রনম্যান স্যুটের সাহায্যে ওখান থেকে পালিয়ে গেছিল। দেখা যায় এখন এই জঙ্গিরা সেই স্যুটের টুকরোগুলোকে এক জায়গায় করে সেটাকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছিল। এখন এই জঙ্গিদের লিডার ওবেডিয়াকে বলে, আমি আপনাকে এই পুরো স্যুটটা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে এখন থেকে আপনাকে আমাদের সাথেই কাজ করতে হবে। কিন্তু ওবেডিয়া একাই সবকিছু নিতে চাইছিল, সেজন্য ও নিজের পকেট থেকে একটা ছোট্ট মেশিন বের করে ওই জঙ্গিটার কানের পাশে রেখে দেয়। সঙ্গে সঙ্গে ওই জঙ্গিদের লিডার বেশ কিছুক্ষণের জন্য পুরোপুরি প্যারালাইজ হয়ে যায়। আসলে এই মেশিনের মধ্যে থেকে একটা বিশেষ ধরনের তীক্ষ্ণ আওয়াজ বেরোতো, যেটা শুনলে যে কোনো মানুষই কিছুক্ষণের জন্য প্যারালাইজ হয়ে যেত। এরপর ওবেডিয়া নিজের লোকজনকে দিয়ে ওখানে থাকা সমস্ত জঙ্গি আর ওদের লিডারকে মেরে টনির তৈরি সেই প্রথম স্যুটটাকে ওখান থেকে নিজের অফিসে নিয়ে আসে। সেখানে ও নিজের কোম্পানির সমস্ত বড় বড় বিজ্ঞানীদেরকে দিয়ে এই স্যুটটাকে আরো আধুনিক আর শক্তিশালী করে তুলতে বলে। অন্যদিকে দেখা যায় টনি এখন ওবেডিয়া সম্পর্কে সবকিছু জানতে পেরেছে, কিন্তু এখন ওবেডিয়াকে গ্রেফতার করতে গেলে ওর এই সমস্ত বেআইনি কাজের বেশ কিছু প্রমাণ জোগাড় করতে হবে। সেজন্যই টনি মিস পেপারকে ওবেডিয়ার অফিসে পাঠিয়ে দেয় ওর অফিসের কম্পিউটার থেকে সমস্ত গোপন তথ্য চুরি করে আনার জন্য। এখন টনির কথা মতন পেপার খুবই চালাকির সাথে ওবেডিয়ার অফিসে গিয়ে ওই কাজটা শুরু করে দেয়। দেখা যায় সত্যি সত্যি ওর কম্পিউটারের মধ্যে ওর সমস্ত বেআইনি কাজের প্রমাণ ছিল। এখান থেকে পেপার জানতে পারে ওই টনিকে সেই জঙ্গিদের কাছে গ্রেফতার করিয়েছিল। কিন্তু এই কাজটা করাকালীন ওখানে ওবেডিয়া চলে আসে। যদিও শেষ মুহূর্তে পেপার খুবই চালাকির সাথে ওর কম্পিউটার থেকে সমস্ত ডেটা চুরি করে পালিয়ে আসে। এরপর পেপার ওই প্রমাণগুলো নিয়ে শিল্ডের এজেন্ট ফিল কলসনের সঙ্গে দেখা করে। অন্যদিকে দেখা যায় ওবেডিয়ার বিজ্ঞানীরা টনির তৈরি প্রথম স্যুটের নকল করে আরো বেশি শক্তিশালী একটা স্যুট তৈরি করেছে। কিন্তু এখানে সমস্যা হলো এটাকে চালানোর জন্য ওদের প্রচুর শক্তির প্রয়োজন, আর সেজন্য ওদেরকে একটা আর্ক রিঅ্যাক্টর তৈরি করতে হবে। কিন্তু ওই বিজ্ঞানীরা জানিয়ে দেয় অত ছোট আর্ক রিঅ্যাক্টর তৈরি করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটা পুরোপুরি একটা অসম্ভব কাজ। আর এখান থেকেই বোঝা যায় টনি আসলেই খুবই বুদ্ধিমান ছিল, কারণ সেই ছোট্ট গুহার মধ্যে খুবই অল্প কিছু জিনিসের সাহায্যেই ও নিজের প্রথম আর্ক রিঅ্যাক্টরটা বানিয়ে ফেলেছিল, যেটাকে এই বিজ্ঞানীরা এতদিন ধরে চেষ্টা করার পরেও তৈরি করতে পারছিল না। এখন নিজের বিজ্ঞানীদের কথা শুনে ওবেডিয়া খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সেই আর্ক রিঅ্যাক্টরটা ছাড়া ওর তৈরি এই নতুন মেশিনটাকে চালু করা কোনোভাবেই সম্ভব না। এরপর একদিন ওর টনির সাথে দেখা করার জন্য ওর বাড়িতে চলে আসে। সেখানে ও নিজের কাছে থাকা সেই ছোট্ট বিশেষ মেশিনের সাহায্যে টনিকে বেশ কিছুক্ষণের জন্য প্যারালাইজ করে দেয়। তারপর ওর বুকের ভিতর থেকে ওর আর্ক রিঅ্যাক্টরটাকে খুলে বের করে নেয়। আসলে যেহেতু অনেক চেষ্টা করার পরেও ওবেডিয়া আর্ক রিঅ্যাক্টর তৈরি করতে পারছিল না, তাই এখন ওর টনির কাছ থেকে সেটাকে চুরি করে নেয়। এখন এই আর্ক রিঅ্যাক্টরটা ছাড়া টনি আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে যেতে শুরু করে। ওর বুকের মধ্যে থাকা সেই ছোট ছোট লোহার টুকরোগুলো ওর হৃৎপিণ্ড আর শ্বাসনালীতে ঢুকে যাচ্ছিল, যার ফলে আস্তে আস্তে ওর দম বন্ধ হয়ে আসছিল। এখন তাড়াতাড়ি করে কিছু করতে না পারলে খুবই অল্প সময়ের মধ্যে ও মারা যাবে। তখনই ওর মনে পড়ে যায় ওর তৈরি সেই পুরনো আর্ক রিঅ্যাক্টরটাকে পেপার খুবই সুন্দর করে গুছিয়ে আবার ওকেই উপহার দিয়েছিল। এখন টনি বহু কষ্ট করে সেই রিঅ্যাক্টরটাকে নিজের বুকে লাগিয়ে আবার নিজের জীবন বাঁচিয়ে নেয়। এই ঘটনার কিছুক্ষণ পর ওখানে টনির বন্ধু জেমস চলে আসে। সে টনিকে এই অবস্থায় দেখে খুবই ঘাবড়ে যায়। ও টনিকে বলে, তুমি একদমই চিন্তা করো না, মিস পেপার বেশ কিছু লোকজন নিয়ে ওবেডিয়াকে গ্রেফতার করার জন্য ওর অফিসে পৌঁছে গেছে। যেটা শুনে টনি খুবই ভয় পেয়ে যায়, কারণ ও জানতো ওবেডিয়াও নিজের জন্য একটা নতুন স্যুট তৈরি করেছে, আর সেটাকে পাওয়ার দেওয়ার জন্যই ও টনির বুকের থেকে সেই আর্ক রিঅ্যাক্টরটা খুলে নিয়ে গেছিল। এখন একবার যদি ও স্যুটটা চালু হয়ে যায় তাহলে ওকে আটকানো মোটেও সহজ হবে না। সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের আয়রনম্যানের স্যুট পরে ওবেডিয়াকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মিস পেপার আর ফিল কলসন শিল্ডের বেশ কিছু লোকজন নিয়ে ওবেডিয়াকে গ্রেফতার করার জন্য ওর অফিসে পৌঁছে গেছে। এদিকে ওবেডিয়া তখন অফিসের মধ্যে নিজের তৈরি নতুন স্যুটের ভিতরে টনির কাছ থেকে আনা সেই আর্ক রিঅ্যাক্টরটাকে বসিয়ে সেটাকে চালু করে ফেলেছে। আর এখন ও সেটার সাহায্যে মিস পেপার আর ওকে গ্রেফতার করতে আসা বাকি সমস্ত লোকজনকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই টনি তার নতুন আয়রনম্যান স্যুট নিয়ে ওখানে পৌঁছে যায়।
এরপর ওদের দুজনের মধ্যেই খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। একটা সময় ওরা লড়াই করতে করতে রাস্তার ওপরে চলে আসে, যেখানে অনেক মানুষ ওদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। এখন বেশ অনেকক্ষণ ধরে অনেক রকম ভাবে চেষ্টা করার পরেও টনি কোনোভাবেই ওবিডায়াকে হারাতে পারছিল না, কারণ ওর এই নতুন স্যুটটা অনেক বেশি শক্তিশালী ছিল আর এটা আকারেও অনেক বড় ছিল। একটা মুহূর্তে ওরা দুজন লড়াই করতে করতে ওদের অফিসের ছাদের উপরে চলে আসে। সেখানে ছাদের উপরে লাগানো কাঁচের মধ্যে থেকে টনি ওদের অফিসের মধ্যে ওর বাবার তৈরি করা সেই বিশাল বড় আর্ক রিঅ্যাক্টরটা দেখতে পায়, যেটা থেকে ওদের পুরো অফিসেই পাওয়ার সাপ্লাই করা হতো। যেটা দেখে ওর মাথায় একটা বুদ্ধি আসে। ও পেপারকে কল করে নিচের ওই বড় আর্ক রিঅ্যাক্টরটাকে পুরো পাওয়ারের সাথে চালু করে দিতে বলে। টনির কথা মতন পেপারও ঠিক তেমনটাই করে। এর কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত পাওয়ার জেনারেট হওয়ার ফলে ওই আর্ক রিঅ্যাক্টরটায় একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটতে শুরু করে। এখন টনি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে শেষ মুহূর্তে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু ওবেডেয়া কিছু বুঝে ওঠার আগেই ছাদের ওপর থেকে ওই আর্ক রিঅ্যাক্টরের ভিতরে পড়ে গিয়ে বিশাল বড় বিস্ফোরণের ফলে মারা যায়। এই ঘটনার পরের দিন সকালে একটা বিশাল বড় প্রেস কনফারেন্সে সমস্ত সাংবাদিকদেরকে ডাকা হয়। সেখানে টনির বন্ধু কর্নেল জেমস সমস্ত সাংবাদিকদেরকে বলে আগের দিন টনির অফিসে একটা যান্ত্রিক গোলযোগ হওয়ার ফলে ওর আর্ক রিঅ্যাক্টরের মধ্যে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে। আসলে টনি যে আয়রন ম্যান সেই ব্যাপারটাকে এরা সবাই সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিল। এমনকি শিল্ডের এজেন্ট ফিল কলসন টনিকে একটা কাগজ দিয়ে বলে, আপনি সমস্ত সাংবাদিকদেরকে সেটাই বলবেন যেটা এই কাগজে লেখা আছে। ওই কাগজে লেখা ছিল আগের রাতে টনির অফিসে ওই দুর্ঘটনা ঘটার সময় টনি এই শহরের বাইরে ছিল, আর টনির পার্টনার ওবেডায়া ছুটি কাটানোর জন্য এই দেশের বাইরে ঘুরতে যাচ্ছিল, কিন্তু তখনই একটা বিমান দুর্ঘটনায় উনি মারা যান। আর আগের রাতে টনির অফিসের কাছে ওই বিশেষ স্যুট পরে যে দুজনকে মারামারি করতে দেখা গেছিল সেই স্যুটগুলোর মধ্যে টনির বডিগার্ড ছিল। এখন টনিকে সমস্ত সাংবাদিকদের সামনে এই মিথ্যে কথাটাই বলতে হবে। কিন্তু স্টেজে ওঠার পর সমস্ত সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে প্রথমের দিকে টনি একটু ঘাবড়ে যায়, কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকার পর ও সবার সামনে স্বীকার করে নেয়, হ্যাঁ আমি হলাম আয়রন ম্যান। যেটা শুনে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই অবাক হয়ে যায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়। সবশেষে পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি টনির সাথে দেখা করার জন্য ওর বাড়িতে এসছে। উনি টনিকে বলেন, তুমি কি মনে করেছো এই পৃথিবীতে তুমি একমাত্র সুপারহিরো? এখানে তোমার মতন আরো অনেক সুপারহিরো আছে, আর তাদের সবাইকে একসাথে নিয়ে আমি অ্যাভেঞ্জার ইনিশিয়েটিভ তৈরি করতে চাই। আর এখন আমি সেই ব্যাপারেই তোমার সাথে কথা বলতে এসেছি। এই অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ সম্পর্কে আমরা মার্ভেলের পরবর্তী সিনেমাগুলোতে জানতে পারবো। আপাতত এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।